Yes, we have received the request and this request is being examined. এদিকে শরীফ ওসমান হাদির পর আবারও টার্গেট করে খুন করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিভাবে ছাত্ররা শিক্ষকদের উপরে হামলা করছে, মেরেই ফেলার অবস্থা করেছিল। সেখানে নারী শিশু বলে কিছু নেই, একটি মেয়েকে ছেলে মেয়ে একসাথে ধরে পিটায় মারে। বাংলাদেশে এই ধরনের অবস্থা তো কোনোদিন ছিল না। রণক্ষেত্রে উত্তাল খুলনা। নির্বাচন বন্ধ করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ। আধুনিক প্রযুক্তির যুগে বসে তিনি সাজিয়েছিলেন এক নিখুঁত কিলিং মিশন, যেখানে অপরাধী ছিল কিন্তু প্রমাণ ছিল। আজ উন্মোচন করব হত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায় এবং এর মূল কারিগর শাহিন চেয়ারম্যানের সেই রোমহর্ষক ব্লুপ্রিন্ট। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে অকল্পনীয়, নজিরবিহীন বিরাট ফলাফল আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশের নরম সুর, এটা একটা সুখবর। দর্শক, এবার কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পুলিশ এবং বাহিরের যে সাংবাদিকরা আছে, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য সহ আরো যারা সাংবাদিকরা ছিল, তারা এখন এই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিষয়ের যে নীল নকশাটা ছিল, সেই নকশাটার কিছুটা অংশ হলেও কিন্তু প্রকাশ করতে সক্ষম হয়েছে। দর্শক, তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো। আর ইতিমধ্যেই কিন্তু কয়েকটি শিরোনাম, কয়েকটি চাঞ্চল্যকর তথ্যের অংশ বিশেষ আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে। সবগুলো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা সবগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। তার আগে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যারা পরিচালনা করতেছে, তারা আসলে এই যে একটা কাজকর্ম নিয়ে কি করতেছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। এবং ভারত বাংলাদেশের যেই সম্পর্কটা আছে, তারা আসলে যেই মানে যারাই আসামি ভারতে চলে গেছে তাদেরকে ফেরত দিবি কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন। তো সব কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। অবশ্যই আমাদের স্ক্রিনের সাইডে যে ভিডিও ফুটেজ গুলো প্লে হবে, সম্পূর্ণ ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের মন্তব্যগুলো করার চেষ্টা করবেন। শিক্ষার আলো বঞ্চিত 32 বছরের আদিবাসী যুবক এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সুল মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে। ময়মনসিংহ সীমান্তের যে রুট দিয়ে ভারতে পালিয়ে যাবার তথ্য এসেছে সামনে, সে এলাকায় ডিবিসি নিউজের অনুসন্ধান। হালুয়াঘাট সীমান্তের দুর্গম এলাকায় বাড়ি ফিলিপের। কাঁচা রাস্তা আর নদী পার হয়ে খোঁজ মিলল তার পরিবারের। চুরাচা কারবারি করতো, আগের তো না গরু নামাইতো, আর চিনি জিরা বিজনেস করতো। এনে যে পার করে দেয় এটা তো আমরা বিশ্বাস করি না, দেখছিও না একদিনও। অভিযোগ উঠেছে হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পের পাশে গাড়ি পরিবর্তন করে ভুটিয়াপাড়া এলাকার কাঁটা তারের নিচের সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাচারে ব্যবহার করা ফিলিপের মোটরসাইকেলটি জব্দ করেছে বিজিবি। গেল 15ই ডিসেম্বর মামলা হয় ফিলিপ ও তার 3 সহযোগীর নামে। ওটা সিসিটিভি ফুটেজে রেকর্ড হচ্ছে, তো পুলিশ এখানে এসে কোনো ইনভেস্টিগেট করেছে কি না? এরা চেক করছে, চেক করে এরা বাইরে গেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর একই রুটে ফিলিপের সহযোগিতায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি ও নেতা। তার বাপ হোসেন গারো, তার একটা সম্পর্ক মিল আছে না, রাস্তা কাড়াতারে আগে দেখা যায় না, কাড়াতারে রাস্তা আছে, মানে নদীর ঝর্ণা আছে না, ঝর্ণার ভিতরে দেওয়া সুঙ্গিটা দিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ময়মনসিংহে বাংলাদেশ ভারত সীমান্তের দুর্গম ভুটিয়াপাড়ায় নেই তেমন কোনো নজরদারি। এই সুযোগে এলাকাটি হয়ে উঠেছে চোরাকারবারীদের স্বর্গরাজ্য, যার নিয়ন্ত্রণ ফিলিপ সহ প্রভাবশালী কয়েকজনের হাতে। এই সীমান্ত দিয়েই অবাধে ঢুকছে ভারতীয় চিনি, জিরা আর মাদক। এরপর ছড়িয়ে পড়ছে দেশের বাজারে। এর আগে ভারতীয় ব্যাগ পাল্টে ব্যবহার করা হচ্ছে দেশীয় কোম্পানির ব্যাগ। না, হাসপাতাল দোকানের সামনে গাড়ি না আসে না, হালুয়া গাড়ি আছে, আমরা দেখে আসছি, ওরা লাইন দিয়ে মাল নিয়ে আসতেছে। কে কে ছিল আমি জানি, আমি অনেকেরই চিনি এখানে আপনাদের সাংবাদিকতার সাথে যারা আছেন। তবে ফিলিপের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও এক সময়ের চোরাই ব্যবসার বন্ধু বিল্লাল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিচ্ছেন ফিলিপকে। আমার ভাইয়ের নাম্বার আর ফটো বিলাল মেম্বারের কাছে আসে, ওই দিছে। তাহলে তো আমার ভাইয়ের কোথায় ডাকাই ঘটনা করছে, তা আমাদের এখানে কেমনে আসবে? পাবলিকরা হইচই করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ধরতেছে, মানে যারে সন্দেহ তারই ধরতেছে তারা। গুঞ্জন ছড়ালেও হাদির হামলাকারীরা এই রুট দিয়ে পালিয়ে গেছেন কিনা এ বিষয়ে নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে সীমান্ত এলাকা থেকে ধরা হয়েছে ফিলিপের 4 সহযোগীকে। আমরা কেউ 100% বলতে পারছি না যে
আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি। ফিলিপকে ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে অকল্পনীয়, নজিরবিহীন বিরাট ফলাফল আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশের নরম সুর, এটা একটা সুখবর। ভারত চুপসে যাচ্ছে, ভারত ভয় পাচ্ছে, ভয় পেয়েছে, ভয় পাবে, ওদেরকে বাধ্য করা হবে। 5 আগস্ট একবার নাকানি চুবানি খাওয়াইছে বাংলাদেশের জনগণ, এবার চূড়ান্তভাবে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। আমি বিভিন্ন আলোচনায় বলেছি, শরীফ ওসমান হাদির রক্তের ফলে, রক্তের বদৌলতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে যাবে। ভারতের কোনো দালাল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ হবে পুরোপুরি বাংলাদেশপন্থী। ভারতপন্থী এখনো যে সব জেনারেল আছে তারা কেউ বাঁচতে পারবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। গুম খুনে জড়িতদের কেউ বাঁচাতে পারবে না। দর্শক, বাংলাদেশ যখন উত্তাল, বাংলাদেশের জনগণ স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে। শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠেছে, এটা ভারত দেখছে। এর ফলে আমরা ফলাফল পাচ্ছি কি? ভারত বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। আল জাজিরার মারফত এটা জানতে পেরেছি। এর মানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশকে ভাই আপনারা আপনাদের মতো করেন, আমরা কিছু বলবো না, আমাদেরকে বেশি কিছু বললেন না, আমাদের প্রণয় ভার্মাকে মাইট্রি আবার দিয়েন না, আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন না। ভারত ভয় পেয়েছে। হ্যাঁ, আমি বলছি যে আমরা যদি ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এই লড়াই যদি চালিয়ে যেতে পারি, ভারত পিছু হতে বাধ্য হবে। অলরেডি নরম সুর। ভারত ভয় পায়। বাংলাদেশ সরকার যদি প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এরকম ঘোষণা দেয়, ভারত ভয় পায়। কারণ 5 আগস্টের পর থেকে ভারতের বিকল্প অনেক কিছু আমরা তৈরি করেছি। চীন সহ আরো বিভিন্ন জায়গায় অনেক বিকল্প তৈরি হয়েছে। আর চীন যেখানে আছে, যারা কৃত্রিম চাঁদ বানাতে পারে, তারা ভারতের বিকল্প বানিয়ে দিতে পারে, এটা তেমন কোনো ব্যাপারই না। কিন্তু ভারতের কাছে বাংলাদেশের বিকল্প নাই। ভারত তাদের অনেক কমোডিটিস, অনেক প্রোডাক্ট বাংলাদেশের কাছে বিক্রি করে। বাংলাদেশই ভারতের প্রধান মার্কেট। বাংলাদেশ যদি ওদের কাছ থেকে ওগুলো না কিনে, ওদের ব্যবসা লাটে, ওদের ব্যবসা শেষ। মেডিকেল ট্যুরিজমের ব্যবসা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপর। বাংলাদেশের রোগী না গেলে ওদের হোটেল ব্যবসা, ওদের ডাক্তারি ব্যবসা চলে না। অপরাধী যত চতুরই হোক না কেন, সে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় যে হাহাকার আর গণরোষের সৃষ্টি হয়, তা সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। শাহিন শুরুতে ভুক্তভোগী সেজে হাদির জানাজায় অংশ নেন এবং বিলাপ করতে থাকেন। তার এই নিখুঁত অভিনয় দেখে অনেকেই শুরুতে তাকে সন্দেহ করেনি, কিন্তু তদন্তের ভার যখন বিশেষায়িত গোয়েন্দা সংস্থার কাছে যায়, তখন জট খুলতে শুরু করে। গোয়েন্দারা হাদির যাতায়াতের পথের কয়েকশো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং একটি নির্দিষ্ট মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে করেন। সেই মোটরসাইকেলের সূত্র ধরে যখন একজনকে গ্রেফতার করা হয়, তখন বেরিয়ে আসে কিঁচো খুঁড়তে সাপ। গ্রেফতারকৃত ব্যক্তিটি ছিল শাহিনের ব্যক্তিগত দেহরক্ষীর ঘনিষ্ঠ আত্মীয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে শাহিন চেয়ারম্যান স্বয়ং এই পেছনে কালকাঠি নেড়েছেন। গোয়েন্দারা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে শাহিনের সেই গোপন ফোনটির লোকেশন ট্র্যাকিং করেন এবং দেখতে পান যে হত্যাকাণ্ডের সময় তিনি অনুষ্ঠানে থাকলেও তার গোপন ফোনটি কুকুরদের সাথেই ছিল। শাহিনের পতন ছিল অত্যন্ত নাটকীয়। যখন তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তখন তিনি তার রাজনৈতিক গুরুদের পা ধরে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু হাদি হত্যার নৃশংসতা এবং জনগণের তীব্র চাপের মুখে কেউ তার পক্ষে দাঁড়ানোর সাহস পায়নি। গ্রেফতার হওয়ার পর শাহিন চেয়ারম্যানের আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং সেই টাকা যা তিনি খুনিদের দেওয়ার জন্য জমা করে রেখেছিলেন। তদন্তে বেরিয়ে আসে যে শাহিন কেবল হাদিকেই নয়, এর আগেও আরও অনেককে গুম করার পরিকল্পনা করেছিলেন। তিনি ছিলেন একটি বিশাল অপরাধী সিন্ডিকেটের প্রধান, যারা প্রশাসন এবং রাজনীতির ভেতরে একটি সমান্তরাল রাষ্ট্র পরিচালনা করছিল। তার এই কিলিং মিশনটি ছিল মূলত এলাকার অন্য সকল প্রতিবাদী মানুষের জন্য একটি বার্তা, যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায়। কিন্তু প্রকৃতির বিচার ছিল ভিন্ন। শাহিন যে ভয়কে পুঁজি করে রাজত্ব করতে চেয়েছিলেন, সেই ভয়ই এখন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গ্রাস করেছে। এই পুরো ঘটনাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক কর্দর দিক ফুটিয়ে তোলে, যেখানে চেয়ারম্যানের মতো দায়িত্বশীল ব্যক্তি ঠান্ডা মাথায় নিজেরই কর্মীকে হত্যার পরিকল্পনা করেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়ায়। হাদি হত্যাকাণ্ড আমাদের শিখিয়ে যায় যে ক্ষমতার মদমত্ততা মানুষকে কতটা নিচে নামাতে পারে। শাহিন চেয়ারম্যান নিজেকে অপরাধ জগতের ঈশ্বর মনে করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন সাধারণ কয়েদি হিসেবেই চিহ্নিত হলেন। এই মিশনটি ছিল বিশ্বাসঘাতকতা, লোভ এবং জিঘাংসার এক চরম উদাহরণ।
শাহিন চেয়েছিলেন হাদিকে কবর দিয়ে তার রাজত্ব নিরাপদ করতে, অথচ হাদির রক্তই তার সাম্রাজ্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ হাদি নেই, কিন্তু তার আদর্শ আর শাহিনের প্রতি ঘৃণা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই দীর্ঘ মামলার বিচারকার্য এখনও চলছে এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য, যেদিন এই মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে। হাদি হত্যাকাণ্ডের এই কালো ইতিহাস যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেবে যে অন্যায় করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি এবং পারবেও না। সত্য যেমন সূর্যের আলোর মতো প্রখর, অপরাধীর পরিণতিও ঠিক তেমনি অবধারিত। শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে সরিয়ে দেওয়া নয়, বরং এটি ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ। শাহিন আহমেদের মতো অপরাধীরা যখন রাজনীতির লেবাস পরে প্রশাসন এবং জনপদ নিয়ন্ত্রণ করে, তখন বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসে। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তদন্তের অগ্রগতি সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের আশা জাগিয়েছে। তবে মূল হোতারা দেশের বাইরে থাকায় তাদের ফিরিয়ে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। কেরানীগঞ্জের সাধারণ মানুষ এবং হাদির পরিবার এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে, যাতে করে শাহিন চেয়ারম্যান ও তার সহযোগীদের সকল অপরাধের সঠিক বিচার হয় এবং দেশ থেকে এই রাজনৈতিক মাফিয়াতন্ত্র নির্মূল হয়। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে যে হিডেন ক্লিপগুলো ছিল সেই ক্লিপ ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, মানে বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা চলতেছে, আবারও কিন্তু বাংলাদেশ উত্তাল হতে যাচ্ছে। কারণ এমন একজন মানুষকে মানে হত্যা করা হয়েছে, যেই মানুষটা ছিল শত মানুষের আইডল, কিন্তু সেই মানুষটাকে আসলে চিরতরের জন্য বিদায় করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। দর্শক, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলতেছে। ইনকিলাব মঞ্চ থেকে কথা হচ্ছে, তারপর জুলাইয়ের যে যারা প্রথম সারির নেতাকর্মী আছে তারাও কিন্তু কথা বলেছে। কিন্তু দর্শক, মানে বর্তমান সময়ে সব থেকে মূল বিষয়টা হচ্ছে যারা এই কাজকর্মটা করেছে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের উচিত একটা বিচার করা। কিন্তু সেটা না করে বাংলাদেশ সরকার কি করতেছে সেটাই কিন্তু আপনারা দেখেছেন এবং ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এই সবকিছু দেখে, সবকিছু শুনে, বর্তমান অবস্থা দেখে আপনাদের আসলে মতামতটা কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক প্রিয়। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।